হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে আবার নতুন একটা লো করেছে। 22,000 22,700 ঘর চলে গেছিল। আজকে নিফটির যে লো হচ্ছে সেটা হচ্ছে 22,787। বাট ফাইনালি নিফটি ক্লোজ দিয়েছে 22,829-এ, অর্থাৎ 263 পয়েন্ট নিচে। অন্যদিকে ব্যাংক নিফটি 48,065 অর্থাৎ 303 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। আজকেও ব্যাংক নিফটি কিন্তু আবার একটা নতুন লো করেছে, যেটা হচ্ছে 47,844। কিন্তু নিফটির যে উইকনেস আর ব্যাংক নিফটির উইকনেসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য ছিল। ব্যাংক নিফটি কিন্তু আজকে সেই হারে পড়েনি, তার তুলনায় বেশি পড়েছে নিফটি। কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে কোথায়, না ব্রডার মার্কেটে, অর্থাৎ মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপে আজকে ধোঁয়াধার ব্যাটিং করে বিয়াররা কিন্তু মার্কেটকে ফেলেছে। যাই হোক, আজকে মার্কেটে ডিআইআই প্রায় 6,642 কোটি টাকার বাইং করেছে। অন্যদিকে এফআইআই 5,015 কোটি টাকার সেলিং করেছে। ফ্রেন্ডস, এই যে বাইং সেলিংটা বলছি, ধরুন ডিআইআই 6,642 কোটি টাকার বাইং, মানে এটা তো ডিমান্ড। আর এফআইআই 5,015 কোটি টাকার সেলিং, মানে এটা হচ্ছে সাপ্লাই। তাহলে ডিমান্ড বেশি, সাপ্লাই কম, তাহলে মার্কেটকে ভাঙছে কি? ভাঙছে কিন্তু অপারেটররা, অর্থাৎ লোকাল ইন্ডিয়ান অপারেটররা, যারা দীর্ঘদিন ধরে বসে থাকে এই সমস্ত টাইমের জন্য, তারা কিন্তু আজকে মার্কেটকে ব্রেক করেছে। এবং দেখুন ফ্রেন্ডস, কিছু স্টোরি কিন্তু মার্কেটে বারবার ধরে রিপিট হয়। কিভাবে? আপনাদের মনে থাকবে এই মাসের খুব সম্ভবত প্রথমের দিকে হঠাৎ করে মার্কেট খুললো, হয়তো তার আগের দিনের কোনো ব্যাড নিউজের জন্য মার্কেট হয়তো একটু গ্যাপ ডাউন খুলে। কিন্তু মার্কেট খোলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে মিডিয়াতে একটা নিউজ ছড়িয়ে দেওয়া হলো যে ব্যাঙ্গালোরে এইচএমপিভি ভাইরাস পাওয়া গেছে। তার কিছুক্ষণ পরে আবার মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হলো কি, না গুজরাটে এইচএমপিভি ভাইরাস পাওয়া গেছে। আবার বলা হচ্ছে যে ব্যাঙ্গালোরে দুটো পাওয়া গেছে। আবার লাস্টের দিকে বলা হলো কলকাতাতে একটা পাওয়া গেছে। মিনস ডিউরিং মার্কেট আওয়ার কিন্তু, মানে সারা ওয়ার্ল্ডের প্লেয়াররাই কিন্তু দুটো ভাগে বিভক্ত। তারা একটা সেকশন আছে যারা মার্কেটকে ভেঙে অ্যাটলিস্ট তারা বড় টাইপের প্রফিট করে, তারা কিন্তু একাট্টা হয়ে এই ধরনের নিউজকে কিন্তু মার্কেটে ফ্লো করানো হয় এবং সেখান থেকে তারা বেনিফিট অর্জন করে। কিন্তু ফ্রেন্ডস, মার্কেট কিন্তু এক্সট্রিম ফিয়ার জোনে আছে। মার্কেট কিন্তু যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। এবারে আজকের মার্কেটের যে মানে সিকোয়েন্স গুলো কিরকম, আমি কেন এইচএমপিভি ভাইরাসের কথা বললাম? ফার্স্ট কি এলো, হঠাৎ করে মার্কেট নেগেটিভ খুলেছিল, কিন্তু দেখা গেল যে মার্কেটে যে কন্ডিশন চলছে, হঠাৎ এই মানে নাসডাকে, মানে নাসডাকের যে ফিউচার, নাসডাক মানে কি টেকনোলজি মার্কেট, তার ফিউচার 4-5% পড়ে যাচ্ছে। কি ব্যাপার? না, চ্যাট জিপিটি মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, দেখুন টেকনোলজিতে আমেরিকা সুপিরিয়র, এবং আমেরিকা চায় না তার এই সুপিরিয়রিটি কোথাও না কোথাও ভাঙুক। কিন্তু মার্কেট আওয়ারে হঠাৎ দেখা গেল চায়নার একটা স্টার্ট আপ ফার্ম ডিপসিক, তার যে অ্যাপ, সেটা নাকি চ্যাট জিপিটির তুলনায় ভালো পারফর্ম করছে। এবং বিভিন্ন প্লে স্টোরে তারা কিন্তু চ্যাট জিপিটির তুলনায় ডিপসিকের ডিমান্ড অনেক বেশি। চ্যালেঞ্জ টু ইউএস টেকনোলজি কোম্পানি বাই চায়না স্টার্টআপ technology shares around the world slide on Monday as a surge in popularity of a Chinese discount artificial intelligence model shook investor faith in the artificial intelligence sector. Voracious demand for high-tech chips. Startup DeepSeek has rolled out a free assistant. It says uses lower cost chips, মানে এই চিপসটা অনেক বেশি সস্তা and less data, seemingly challenging a widespread bid. Means আমেরিকা তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাদের আমেরিকান
সেন্টিমেন্টকে কেন্দ্র করে তৈরি করে, কিন্তু এইটা বলা হচ্ছে আজকের মার্কেটে যে এটা তার তুলনায় অনেকটা বেটার এবং অ্যাজ এ রেজাল্ট এর ডিমান্ডও অনেক বেশি। সুতরাং ইউএস এর যে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেয়ার ছিল তারা কিন্তু আজকে কিন্তু 8টার পরে বোঝা যাবে ইউএস মার্কেটে, মানে কি অলরেডি ওদের যে ফিউচার মার্কেট সেটা কিন্তু প্রায় 4.5 থেকে 5% পর্যন্ত ফল করেছে। এবং বিশেষ করে এনমিডিয়া ফিডিয়া যে সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা আজকে কতটা পড়ে, কারণ কি চাইনিজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলো এই চায়নার এই ধরনের অ্যাক্টিভিটি দেখে তারা কিন্তু কিছুটা ভীত। কিছুদিন আগে আপনারা মানে শুনেছেন যে টিকটক অ্যাপ, ডোনাল্ড ট্রাম্প বলছে টিকটক অ্যাপকে আমরা ব্যান করব, হয় ব্যান করব, না হলে আমাদের কোনো কোম্পানির সঙ্গে, মানে আমাদের আমেরিকান কোনো কোম্পানির সঙ্গে তোমাকে মার্চ করতে হবে, মানে অলমোস্ট ওয়ান কাইন্ড অফ দাদাগিরি। এবারে এইটাকে আরো স্টিমুলেট করলো এই মার্কেট আওয়ারে কে, রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে শেয়ার বাজারের উপর একটা বই লিখেছেন রবার্ট কিওস্কি, ঠিক আছে। উনি মার্কেট আওয়ারে বললেন যে ফেব্রুয়ারিতে এ পর্যন্ত সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যেতে পারে। ফ্রেন্ডস দেখুন, এরা কিন্তু বিভিন্ন প্রেডিকশন করে কিন্তু কোনো কিছুই বাস্তবায়িত হয় না। দিজ অল, মানে এগুলো সবাই কিন্তু, এরা সবাই কিন্তু একটা শর্ট সেলার টাইপের রোল প্লে করে থাকে। সুতরাং মার্কেটে এই সমস্ত নিয়ে ক্যাওয়াসকে কেন্দ্র করে মার্কেটে কিন্তু এই ধরনের একটা ফল আজকে আমরা দেখতে পেলাম। ঠিক আছে ফ্রেন্ডস, মার্কেট কিন্তু এক্সট্রিম ফিয়ার জোনে চলে এসেছে। এক্সট্রিম ফিয়ার জোনে মার্কেট কিন্তু বেশি দিন থাকবে না। যদি কালকে মার্কেট আবার গ্যাপ ডাউন হয়ে আরো নিচের দিকে যায়, তাহলে কিন্তু আগামী 2-4 দিনের মধ্যেই কিন্তু মার্কেট কিন্তু তার লো করে নেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। অর্থাৎ ধরুন মার্কেটে এক্সাক্ট লেভেল কিন্তু কেউ বলতে পারবে না। ধরুন আমরা বলছি যে আমরা যেটা প্রেডিকশন করার চেষ্টা করি যে মার্কেট এই লেভেল অব্দি আসতে পারে, যেটা আমরা আপনাদের সঙ্গে চর্চা করেছি বিভিন্ন ভাবে। এই যে ধরুন 22,000, এই যে আমার ট্রেন্ড লাইনটা ড্র করা আছে, হয়তো দেখা যাবে মার্কেট আরো কিছুটা নিচে চলে গেল, 2-1% মানে ডাউনে যাবে, কিন্তু আবার হয়তো দেখা গেল হুট করে উঠে আসবে, কিন্তু এই এক্সট্রিম ফিয়ার জন্য আসবে না। আবার এও হতে পারে ধরুন মার্কেট কিন্তু আজকে নিচে গেছে, কালকে কিন্তু দেখুন ফ্রেন্ডস, ভাববেন না মার্কেটে প্লেয়ার নেই। মার্কেটে যে প্লেয়ার আছে কাল থেকে কন্টিনিউয়াস যদি উপরে যায়, অর্থ যাদের কাছে আছে তাদের কাছে প্রচুর অর্থ আছে, তারা সমস্ত খারাপ নিউজকে ডিসকাউন্ট করেই কিন্তু মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে। তো এগুলো হচ্ছে মার্কেটের বিভিন্ন ধরনের সিমটমস, কিন্তু প্রবাবিলিটি হাই মার্কেট আরেকটু নিচে গিয়ে কিন্তু তারপরে কিন্তু তার জার্নি শুরু করবে বলে মনে হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে ফ্রেন্ডস, এই ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে সে কিন্তু একের পর এক মানে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়ে, আমি বলেছিলাম আপনাদেরকে যে দিস রিপাবলিকানস আর ডিসরুপটিভ, তারা মানে আর ওরা হচ্ছে কি কারা, ডেমোক্রেটরা, এরা, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান আর ডেমোক্রেটরা হচ্ছে তারা ডিপ স্টেট, তাদের অবজেক্টিভ, যেমন ধরুন বাংলাদেশে প্রবলেম সৃষ্টি করলো, কি বিভিন্ন দেশে দেশে তারা প্রবলেম সৃষ্টি করে। আর এই রিপাবলিকানরা কিন্তু ডিসরুপটিভ। যেমন ধরুন কালকে হঠাৎ ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা গাজাকে সাফ করে দেবো, গাজাকে ক্লিন করব। কিভাবে না, যে প্যালেস্টাইন যেটা আছে, প্যালেস্টাইনদের আমি জর্ডানে পাঠিয়ে দেবো, কিছু আরো কাছাকাছি কান্ট্রিগুলোতে পাঠিয়ে দেবো, আর তারপরে পুরো গাজাটাকে পরিষ্কার করব। কিছু পার্মানেন্টলি যেতে পারে জর্ডানে, আমি জর্ডানের রাজার সঙ্গে কথা বলবো। মানে এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ খামখালিপনা, যেটাকে কেন্দ্র করে আজকে কিন্তু মানে টোটাল যে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলো তারা কিন্তু এই এই জিনিসের বিরোধিতা করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রপোজাল দ্যাট লার্জ নাম্বার অফ প্যালেস্টাইনিয়ান শুড লিভ গাজা টু জাস্ট ক্লিন আউট দ্য হোল স্ট্রিপ হ্যাজ বিন রিজেক্টেড বাই ইউএস অ্যালিজ, মানে ইউএস এর অন্যান্য বন্ধু বান্ধবরা ইন দ্য রিজিয়ন অ্যান্ড অ্যাটাকড অ্যাজ এ ডেঞ্জারাস, ইললিগ্যাল and unworkable by lawyers and activists. কেউ ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা মানতে চাইছে না। US president said he would like hundreds of thousands of people to move to neighboring countries
either temporarily or could be long time. Destination could include Jordan, Egypt, which already host more than 2.7 million Palestinians. তাহলে এই সমস্ত খামখেয়ালিপনার জন্য এগোচ্ছে, আবার তাকে পিছোতেও হয়। এটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প মুখে যা বলে বাস্তবে কিন্তু সেগুলো করে উঠতে পারে না। অন্যদিকে আবার দেখুন, বলছে মানে কে, ডোনাল্ড ট্রাম্প বলছে যে সমস্ত বড় বড় বিজনেস হাউস যারা মানে আমেরিকার বাইরে, তাদেরকে বলছে যে তোমরা আসো, মেক ইন আমেরিকা করো। তুমি যদি আমার আমেরিকাতে এসে তুমি তোমার প্রোডাক্ট তৈরি করো, তাহলে আমি কিন্তু তোমাকে অনেক ট্যাক্স ছুট করে দেবো, মানে 15% ট্যাক্সে তুমি কাজ করবে। অর্থাৎ যদি তারা আমেরিকাতে এসে কাজকর্ম করে তাহলে কি হবে, সেখানকার লোকেরা চাকরি বাকরি পাবে। তো দিজ অলার মানে কি, না হলে কি বলছে, না না আমি কিন্তু তোমাদের উপর এত তারিফ লাগিয়ে দেবো। অর্থাৎ তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি একটা ওয়ান কাইন্ড অফ ধমকি। এবং সেই ধমকির দেখুন আর একটা ক্ষেত্রে সে তাকে এখন সে কি করবে না করবে এখন খুঁজে পাচ্ছে না। যেমন কম্বোডিয়ার সঙ্গে কথা হয়েছিল, সরি কলম্বিয়ার সঙ্গে, যে তারা তাদের যে সমস্ত মানে নাগরিক, অর্থাৎ যারা কোনো লিগ্যাল ওয়েতে ঢোকেনি ইউএসএ তে, তাদেরকে ফেরত দেবে, তারা রাজিও হয়েছিল। কি ওরা কি করেছে, বিমানে করে সবাইকে গুড়িয়ে টুড়িয়ে কিছু জনকে পাঠিয়ে দিয়েছে। এবার কলম্বিয়া সরকার বলে দিয়েছে, তারা ইউটার্ন নিয়ে নিচ্ছে, বলছে না না এখানে ল্যান্ড করবেন না ফ্লাইট। সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি তোমাদের উপর 50% ট্যারিফ চাপাচ্ছি। আবার তারাও কিন্তু কাউন্টার বলছে আমি তোমার উপর 50%। মিনস এতে কি হবে, টোটাল হোল ওয়ার্ল্ড ইকোনমিক সিনারিওটা বেশ কিছুদিন ধরে এদিক ওদিক চলতে থাকবে। বাট মার্কেট কিন্তু এই অবস্থার মধ্যেই কিন্তু বটম আউট হয়ে যায়। ইন জেনারেলি যত খারাপের মাঝেই কিন্তু মার্কেট বটম আউট হয়। কিছু স্টক যেগুলো কিন্তু তাদের যে প্রিভিয়াস লো সেগুলো কিন্তু তারা ভিজিট করছে না। যেমন ধরুন আমি বলছি রেলওয়ে স্টকের মধ্যে, যেমন ধরুন ধরুন ইরকন, আজকে মার্কেট দুর্বল, তাহলে দুর্বল মার্কেটে তারা নতুনের মানে নতুন নতুন লো করা উচিত। কিন্তু আপনি যদি দেখেন ইরকন এর আগে সে লো কত করেছিল, ধরুন 181 টাকা, এখনো পর্যন্ত সে কোথায় দাঁড়িয়ে আছে, 196 টাকার কাছাকাছি। ক্লিয়ার? ধরুন আইআরএফসি, অর্থাৎ আপনারা বুঝতে, এগুলো হচ্ছে ইন্ডিকেশন যে এই সমস্ত শেয়ার মোস্টলি তারা কিন্তু বটম মানে বটম অলরেডি শো করে নিয়েছে। দেখুন আইআরএফসি লো করেছিল কত, 127 টাকা 71, আজকে কোথায় দাঁড়িয়েছে, 137 টাকাতে, অর্থাৎ এখনো 5% উপরে আছে। তো আজকে আমরা যেটা বলবো যে শেয়ারটা রিলায়েন্সকে কেন বলছি ফ্রেন্ডস, দেখুন মার্কেট, রিলায়েন্স হচ্ছে মার্কেটের সবচেয়ে বড় দাদা। এবারে রিলায়েন্স এখনো পর্যন্ত যদি দেখা যায়, রিলায়েন্সের যে লো ছিল প্রায় 1201 টাকা 50, এখান থেকে কিন্তু রিলায়েন্স প্রায় 1229 টাকা, মানে 2.5% উপরে আছে। যদি কালকে মার্কেট নিচে আসে সেক্ষেত্রে কিন্তু রিলায়েন্সও কিন্তু আরো নিচে আসবে। কিন্তু রিলায়েন্স মোস্টলি হয়তো যে এটা কিন্তু বটম আউট হয়ে গেছে, আর না হলে ম্যাক্সিমাম কিন্তু আরো এখান থেকে রিলায়েন্স কিন্তু 4-5% পড়ে যেতে পারে যদি সেই ধরনের সিনারিও তৈরি হয়। এবং মার্কেটকে নিচে নামানোর জন্য আজকে দেখুন সফটওয়্যার সেক্টর যেগুলো কিন্তু স্ট্রং ছিল সেগুলো কিন্তু আজকে পড়তে শুরু করলো, মিনস ইনফোসিস। সুতরাং ফ্রেন্ডস, মার্কেটে কিন্তু এই সুযোগে যদি আপনারা না আপনাদের বাইং ডিসিশন নেন তাহলে কিন্তু এটা ইট উইল বি এ বিগ ব্লান্ডার। ঠিক আছে ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মার্কেটে ইনভেস্টেড থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, কথা হবে পরে।